বিসিএস আলটিমেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে আমাদের বিসিএস প্রিলিমিনারি সহ বিসিএস লিখিত পরীক্ষায় আমরা প্রায়শই গুরুত্বপূর্ণ সাহিত্যকর্মগুলো থেকে অনেক প্রশ্ন পেয়ে থাকি এবং এই সংক্রান্ত প্রশ্নগুলো সম্পর্কে আমাদের জানা একান্ত প্রয়োজনীয়। সেই জন্যই আজ আমরা বাংলা ভাষার অন্যতম গুরুত্বপূর্ণ একটি সাহিত্যকর্ম, একটি গুরুত্বপূর্ণ নাটক কবর নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন যে কবর নামে কিন্তু কবিতাও রয়েছে, কবর নামে কিন্তু আবার নাটকও রয়েছে। কবর কবিতাটি যিনি লিখেছেন তিনি হচ্ছেন পল্লী কবি জসিমউদ্দিন। হ্যাঁ, আর কবর নাটকটি যিনি রচনা করেছেন সেটা হচ্ছে মুনির চৌধুরী। অর্থাৎ আমাদের কবর নাটকটির রচয়িতা হচ্ছেন কিন্তু মুনির চৌধুরী। আর তাৎপর্যগত দিক থেকে এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের প্রেক্ষাপটে এই কবর নাটকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাহিত্যকর্ম হিসেবে চির অমর হয়ে রয়েছে। বিশেষ করে বাংলাদেশের যে স্বাধীনতা সংগ্রাম, সেই জায়গায় অনুপ্রেরণা হিসেবে এই যে ভাষা আন্দোলন কেন্দ্রিক নাটক কবর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো চলুন আমরা আজকে এই সাহিত্যকর্ম সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং এর ঘটনা জেনে নিই। কবর নাটকটি যিনি রচনা করেছেন তিনি আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের একজন অন্যতম শ্রেষ্ঠ বুদ্ধিজীবী, তিনি হচ্ছেন নাট্যকার মুনির চৌধুরী। হ্যাঁ, এই মুনির চৌধুরী আপনারা নিশ্চয়ই জানেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিলেন এবং তিনি এই কবর নাটকটি রচনা করেছেন 1952 সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে। এই কবর সাহিত্যকর্মটি হচ্ছে একটি নাটক, কিন্তু এটি অত্যন্ত ক্ষুদ্র আকারের নাটক হয়, এটাকে নাটিকা হিসেবেও কিন্তু আমরা তুলনা করতে পারি। আপনারা নিশ্চয়ই জানেন যে অরবিন্দ শর ব্যারি দ্য ডেড এর আদলে অর্থাৎ এর প্রভাবে এই মুনির চৌধুরী কিন্তু এই কবর নাটকটি রচনা করেছিলেন। এই নাটকটি একটি একাঙ্ক বিশিষ্ট নাটক, অর্থাৎ এর অঙ্ক সংখ্যা হচ্ছে মোট একটি। এই নাটকটি রচনা করা হয়েছে 1952 সালের শেষের দিক থেকে 1953 সালের শুরুর দিক পর্যন্ত এবং এটি প্রকাশিত হয় কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন 1953 সালের 17 ফেব্রুয়ারি। এই নাটকটির অপরিসীম গুরুত্ব রয়েছে এই কারণে যে আপনারা নিশ্চয়ই জানেন যে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করে এনেছিলাম আমাদের স্বাধীনতা পাকিস্তানি দোসরদের হাত থেকে এবং পাকিস্তানি যে এরিশ শ্রেণীভুক্ত যে প্রভাবশালী মানুষরা ছিল তাদের আওতা থেকে। তো এক্ষেত্রে আপনারা নিশ্চয়ই জানেন যে একটি আন্দোলনের ভিত্তি হিসাবে যদি আমরা কোনো কিছুকে ধরে নিতে চাই তাহলে আমাদেরকে একটা প্রত্যক্ষ এবং পরোক্ষ উদাহরণ হিসেবে, অর্থাৎ আমরা একটি অত্যাচারী গোষ্ঠীর বিরুদ্ধে কেন আন্দোলন করছি, হ্যাঁ, এবং এটার ভিত্তিভূমিটা কি সেটা নির্ধারণে এই কবর নাটকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এই কবর নাটক রচনার প্রেক্ষাপট থেকেই হয়তো এই বিখ্যাত বুদ্ধিজীবী মুনির চৌধুরীকে কিন্তু তার প্রাণ হারাতে হয়েছিল 1971 সালের 14 ডিসেম্বর। এবং এই সাহিত্যকর্মটি এটি বিভিন্নভাবে মুক্তিযোদ্ধা থেকে শুরু করে আপনারা নিশ্চয়ই জানেন বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন তাদেরকে প্রভাবিত করেছে। এবং শুধু তাই না, এই যে বাংলা ভাষা কেন্দ্রিক যে জাতীয়তাবোধ, অর্থাৎ আমরা যে ধর্মেরই অনুসারী হই না কেন, যে বর্ণেরই অনুসারী হই না কেন, কিন্তু ইভেনচুয়ালি যেহেতু আমাদের ভাষা বাংলা এবং আমরা যেহেতু বাংলা ভাষায় কথা বলি এবং বাংলা ভাষার মাধ্যমে একে অপরের সাথে আমরা ওতপ্রোতভাবে সম্পর্কে জড়িত, এই চেতনা বোধের ভিত্তিতেই কিন্তু আমরা ঐক্যবদ্ধ হয়ে এই পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে আমাদের আন্দোলন গড়ে তুলেছিলাম। তো চলুন আমরা এই নাটক সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জেনে নিই। বিসিএস আলটিমেট চ্যানেলের পক্ষ থেকে আজ আমরা আলোচনা করছি একটি অসাধারণ নাটক কবর নিয়ে। আপনারা নিশ্চয়ই জানেন যে ভাষা আন্দোলন কেন্দ্রিক গুরুত্বপূর্ণ নাটক হচ্ছে এই কবর। এই কবর নাটকের উল্লেখযোগ্য যে চরিত্রগুলো রয়েছে তাদের ভিতরে রয়েছে একজন নেতা, বুঝতেই পারছেন তিনি হচ্ছেন পাকিস্তানপন্থী এবং পাকিস্তানি যে এলিট শ্রেণীভুক্ত যে মানুষরা ছিল সেই সময়কার তাদের শ্রেণীভুক্ত একটি নেতা, তিনি হচ্ছেন এই নাটকের চরিত্র। তারপর রয়েছেন পুলিশ ইন্সপেক্টর হাফিজ, রয়েছেন গুরুত্বপূর্ণ বাঙালি জাতির যে প্রতিনিধিত্বকারী একজন ব্যক্তিত্ব, তিনি হচ্ছেন মুর্দা ফকির। তারপরে রয়েছেন কবরস্থানের গার্ড এবং কয়েকজন ছায়া চরিত্র।
এই কবর নাটকটির একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, সে সম্পর্কে চলুন আমরা একটু সুন্দরভাবে জেনে নেওয়ার চেষ্টা করি। এই নাটকটি আপনারা নিশ্চয়ই জানেন যে এটি 21 ফেব্রুয়ারি 1953 সালে, অর্থাৎ যখন এই নাটকটি প্রকাশিত হয় 1953 সালের 17 ফেব্রুয়ারি, তার 4 দিনের মাথায় 21 ফেব্রুয়ারি 1953 সালে এটি ঢাকা কেন্দ্রীয় কারাগার বা ঢাকা সেন্ট্রাল জেল, ঠিক আছে, আপনারা হয়তো অনেকে বিভিন্ন মুভিতে দেখেছেন যে নায়ক সিনেমায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে আসছে, ওই কেন্দ্রীয় কারাগারেই কিন্তু এই নাটকটি সর্বপ্রথম অভিনীত হয়েছিল। হ্যাঁ, এবং এই জায়গাতেই আপনারা নিশ্চয়ই জানেন যে এখান থেকেই কিন্তু এই নাটকটি বিস্তৃতি লাভ করেছিল। তারপর আপনারা নিশ্চয়ই জানেন 1956 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম কিন্তু এই নাটকটি মঞ্চস্থ হয়, অর্থাৎ প্রথমে এই নাটকটি কিন্তু যাত্রা শুরু করে কারাগারের ভিতরে অভিনয়ের মাধ্যমে, এবং সেই সময় যখন কারাগারের ভিতরে 1953 সালে এই নাটকটি অভিনীত হয়, সেই সময় এর দর্শক এবং অভিনেতা উভয়ই কিন্তু ছিল কয়েদিরা, অর্থাৎ জেলখানায় যারা বন্দী ছিল, জেল বন্দী যারা, তারাই কিন্তু এই নাটকে অভিনেতা এবং দর্শক হিসাবে আবির্ভূত হয়েছিল। তো চলুন আমরা এখন জেনে নিই এই কবর নাটকের ঘটনা সম্পর্কে। আপনারা নিশ্চয়ই জানেন যে বুদ্ধিজীবী মুনীর চৌধুরী বসবাস করতেন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুব কাছেই এই সেন্ট্রাল রোড এলাকাতে, এবং এই এলাকা থেকেই কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা হচ্ছে, এখান থেকে খুব কাছেই একটি জায়গা ছিল, আপনারা নিশ্চয়ই জানেন যে আজিমপুর গোরস্থান। এবং একটা জিনিস যেটা বুঝতে পারা যায় সেটা হচ্ছে যে এই যে কবর নাটকটি, এটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে খুব কাছাকাছি অবস্থিত আজিমপুর যে কবরস্থান বা গোরস্থান রয়েছে, সেই গোরস্থান কেন্দ্রিক কল্পনা থেকেই তিনি রচনা করেছেন। বিশেষ করে আপনারা যদি একটু খেয়াল করেন, আপনারা দেখবেন যে 1952 সালের 21 ফেব্রুয়ারি যখন ভাষা আন্দোলন অনুষ্ঠিত হলো এবং তারপরে পুলিশের ছোড়া গুলিতে যখন বাংলাদেশের বেশ কয়েকজন সূর্য সন্তান শহীদ হলো, তাদের কিন্তু দাফন করা হয়েছিল, আপনারা নিশ্চয়ই জানেন, সেই আজিমপুর গোরস্থানে, অর্থাৎ সেই জায়গায় কিন্তু তাদেরকে কবরস্থ করা হয়। এবং এই কবরস্থানেই কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে এই কবরস্থানে যে গাদাগাদি করে যে অসংখ্য কবর রয়েছে, এই কবরের প্রেক্ষাপটেই কিন্তু এই জায়গায় এই কবর নাটকটি রচিত হয়। তো মূল যে ঘটনা সেটা নিয়ে চলুন আমরা শুরু করি। 1952 সালের 21 ফেব্রুয়ারি, আপনারা নিশ্চয়ই জানেন যে সেই দিন এই যে ভাষা আন্দোলনকারীরা যারা ছিলেন, তারা 144 দ্বারা ভঙ্গ করে বাংলাকে মাতৃভাষা হিসেবে, অর্থাৎ মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা মর্যাদায় প্রতিষ্ঠিত করার জন্য তারা মিছিল করতে শুরু করে। এবং এই মিছিলে আপনারা নিশ্চয়ই জানেন, যখন এই মিছিলটি ঢাকা মেডিকেল কলেজ এর কাছাকাছি এসে পৌঁছায়, সেই সময়ই সেই জায়গায় পুলিশরা অতর্কিতভাবে হঠাৎ করেই গুলি ছুড়তে শুরু করে, এবং গুলি ছোড়ার ফলে সেই জায়গায় অনেকেই নিহত হয়। আপনারা নিশ্চয়ই জানেন যে শহীদ সালামের কথা, শহীদ বরকতের কথা, এই ধরনের বেশ কয়েকজন মানুষ কিন্তু সেই সময় সেই জায়গায় শহীদ হয়ে যায়। এবং তারপরে তাদের এই যে মৃতদেহ, আপনারা নিশ্চয়ই জানেন যে শহীদ রফিকুদ্দিন আহমেদ, তার মাথায় গুলি লেগে তার মাথা কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল, এবং এই ছিন্ন ভিন্ন দেহগুলোকে নিয়ে সেই সময়ই যে সেই তৎকালীন যে পাকিস্তানের যে নেতৃবৃন্দ ছিল, তারা কি করে, যত তাড়াতাড়ি সম্ভব এই লাশগুলোকে যাতে কবরে দাফন করে দেওয়া যায়, অর্থাৎ এই যে প্রমাণ, কিছু মানুষ যে এভাবে যে নিহত হলো ভাষা আন্দোলন করতে গিয়ে, সেটার প্রমাণকে তারা রক্ষা যাতে না করতে পারে কেউ, সেই জন্যই তারা খুব দ্রুত পরিসরে এই আজিমপুর গোরস্থানে এনেই কিন্তু তাদেরকে দাফন করে দেওয়ার চেষ্টা করে। তো সেই ঘটনার একজন প্রত্যক্ষদর্শী ছিলেন কিন্তু এই মুনীর চৌধুরী, সেই কারণে কিন্তু তিনি এই নাটকটি রচনা করেন। তো সেই সময় যে চরিত্রগুলোর মাধ্যমে মুনীর চৌধুরী সেই পাকিস্তানপন্থী এলিট শ্রেণীদের প্রতিনিধিত্ব তুলে ধরেছেন, তাদের ভিতরে রয়েছে একজন নেতা এবং পুলিশ ইন্সপেক্টর হাফিজ। বুঝতেই পারছেন যে পুলিশরা কিন্তু সবসময়ই সরকারের চাটুকার হয়ে থাকে, এবং সরকার যা বলে সেই অনুযায়ী কিন্তু পুলিশরা চলে থাকে, এবং সেই কারণেই কিন্তু সর্বনিকৃষ্ট যে পেশাগুলো রয়েছে এগুলোর ভিতরে কিন্তু পুলিশ অনেক সময় মানুষ বিবেচনা করে, কারণ বুঝতেই পারছেন যে অর্থ এবং স্বার্থের লোভে তারা কিন্তু যে কোনো ধরনের কুকীর্তি করার জন্য প্রস্তুত থাকে। তো এই পুলিশরা যে এই নেতার যে কাজটা করে, সে যত তাড়াতাড়ি সম্ভব এই ভাষা শহীদদের কবরকে দাফন করে দেওয়ার চেষ্টা করতে থাকে, এবং সেই জন্যই কিন্তু লাশ তারা নিয়ে যায় রাতের অন্ধকারে
সেই সময় রাতের গভীর অন্ধকারে সেই আজিমপুর গোরস্থানে তারা কিন্তু লাশ নিয়ে যায়। সেই সময় গোরস্থানে আপনারা নিশ্চয়ই জানেন যে কিছু কিছু মানুষ থাকে যারা কবর খোঁজার কাজ করে, অর্থাৎ গোর খোদা যাদেরকে বলা হয়, তারা থাকেন এবং কবরস্থানের গার্ডরা থাকেন। তো সেই সময় যখন তারা সেই জায়গায় যান, সেই জায়গায় আরেকটি চরিত্র ছিল, সেটার নাম হচ্ছে মুর্দা ফকির। মুর্দা ফকির কি করে? হ্যাঁ, মুর্দা ফকিরের কাজ হচ্ছে, কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন, সে একজন পাগল। মুর্দা ফকির হচ্ছে একজন পাগল। সে সেই কবরস্থানে অবস্থান করে, সেই জায়গায় সে জীবনযাপন করে। হ্যাঁ, সেই জায়গায় তার অবাধ বিচরণ এবং এই কবরগুলোর সাথেই তার সংযোগ। ঠিক আছে? তো এই মুর্দা ফকির যে জিনিসটা করে সেটা হচ্ছে, যখন এই লাশগুলোকে নিয়ে আসা হয় এবং তিনি যখন টের পান যে এই লাশগুলো থেকে বারুদের গন্ধ বেরোচ্ছে, অর্থাৎ গুলি করার মাধ্যমে যে এদেরকে হত্যা করা হয়েছে, সেটা যখন মুর্দা ফকির বুঝতে পারেন, তখন তিনি এটা একদম স্পষ্টভাবে সেই মানুষদের, যারা এই লাশটাকে নিয়ে এসেছে, সেই নেতা এবং ইন্সপেক্টর হাফিজের মতো লোকরা, তাদেরকে তিনি বলে বসেন যে এই লাশ তো কবরে থাকবে না। ঠিক আছে? এই লাশ যেহেতু এভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, গুলি করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এরা তো, আপনি যদি এদেরকে 20, 25, 30 হাত যত নিচে মাটি চাপা দেওয়া হোক না কেন, এরা তো মুর্দা থাকবে না, এরা কবর ভেঙে বেরিয়ে চলে আসবে, উঠে আসবে। তো এক্ষেত্রে মুর্দা ফকির যে কথাটা বলার চেষ্টা করেছেন যে এভাবে যারা একটা বিশেষ লক্ষ্য নিয়ে যে সকল মানুষদের মৃত্যু হলো, যারা একটা ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিলেন, তারা কিন্তু কবরে বন্দী হিসাবে কিন্তু থাকবেন না, তারা বের হয়ে আসবেন। এবং তাদের এই কথার মানে হচ্ছে যেটা, যে তারা বেঁচে রয়েছেন, তাদের আদর্শটা বেঁচে থাকবে, এবং এই জন্য এরকমভাবে আরও অনেক মানুষ কিন্তু শহীদ হবে। ঠিক আছে? এই আদর্শকে ধরে রাখার জন্য, সেটাই মুর্দা ফকির এখানে উপস্থাপন করেছেন। আর এই জায়গায় আমরা আরেকটি জিনিস যেটা দেখতে পেরেছি, যে রাতে এই পুলিশ ইন্সপেক্টর এবং নেতা তারা মদ্যপান করে এই জায়গায় খুব দ্রুত লাশগুলোকে দাফন করার চেষ্টা করে। ঠিক আছে? এবং সেই সময় এই যে কবরস্থানের যে লাশগুলোকে তারা নিয়ে এসেছেন কবর দেওয়ার জন্য, তাদের আত্মাগুলো তাদের সামনে আসে। এক্ষেত্রে লেখক মুনীর চৌধুরী একটি বিষয়কে অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেছেন, সেটা হচ্ছে যে এই যে একজন মানুষকে যেভাবে হত্যা করা হলো এই ভাষা আন্দোলনে অংশগ্রহণ করার জন্য, তার পরিবারের যে দৈন্য দশা, তার যে পরিবারের যে অর্থনৈতিক অবস্থাটা, তার মা বাবা যে তাকে নিয়ে স্বপ্ন দেখত, তার যে প্রিয়তমা স্ত্রী বা তার পরিবার পরিজনের যে মানুষরা যারা তার উপর নির্ভর করত, তার অল্প কিছু আয়, অল্প কিছু উপার্জনের টাকার উপর যারা নির্ভর করত, তাদের যে দুর্দশা বা তাদের যে কষ্ট, সেই বিষয়টি মুনীর চৌধুরী এখানে অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেছেন। এই যে আত্মাগুলো আছে, এই যে প্রেতাত্মাগুলোর কথা তিনি বলেছেন, সেগুলোর মাধ্যমে। এবং এরা এই মদ্যপ নেতা এবং ইন্সপেক্টরের কাছে এই বিষয়গুলো তুলে ধরে। ঠিক আছে? এবং এই সময় এই নেতারা দেখুন তারা কি বলে, তারা বলে যে জীবিত থাকতে তুমি দেশের আইন মানতে চাওনি, মরে গিয়ে তুমি এখন পরপারের কানুনকেও অবজ্ঞা করতে চাও। কমিউনিজমের প্রেতাত্মা তোমাকে ভর করেছে, তাই মরে গিয়েও তুমি কবরে যেতে চাও না। তোমার মতো ছেলেরা দেশের মরণ ডেকে আনবে। নেতা এই কথা বলেছে। ঠিক আছে? তো নেতারা যে কাজটা করছে, যে এই প্রেতাত্মাগুলোকে তারা কবরে পাঠিয়ে দেওয়ার জন্য, এই লাশগুলোকে তারা কবরে পাঠিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে। ঠিক আছে? ভুলিয়ে ভালিয়ে। আর সে নাটকের শেষ দিকে মুর্দা ফকির একটি অসাধারণ উক্তি করে, সেটা হচ্ছে, এই মুর্দা ফকির নিহত মানুষের উদ্দেশ্য করে বলতে দেখা যায়, তোরা কোথায় গেলি? সব ঘুমিয়ে নাকি? উঠে আয়, তাড়াতাড়ি উঠে আয়, সব মিছিল করে উঠে আয়, গুলি গুলি হবে, স্ফূর্তি করে উঠে আয়, সব মিছিল করে আয় এদিকে, আজ গুলি হবে, গুলি হবে আজ, কবর খালি করে সব উঠে আয়। ঠিক আছে? তো এভাবে সে যে জিনিসটা বুঝিয়েছে, যে আপনারা নিশ্চয়ই জানেন যে ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতেই কিন্তু মুক্তিযুদ্ধের যে আন্দোলন সেটি অনুষ্ঠিত হয়েছিল, এবং এটার একটা ভিত্তিভূমি কিন্তু তৈরি হয়েছে এই কবর নাটকের মাধ্যমে। ঠিক আছে? তবে এই যে নাটকটি, এটি যে এই যে রাতের গভীর অন্ধকারে গোরস্থানের ভিতরে যে জায়গায় মানুষ চলাচলের সময় তার পা কবরের ভিতর ঢুকে যাচ্ছে, এইরকম পরিস্থিতি, এইরকম ভীতিকর পরিস্থিতির যে এই যে ঘটনাটি ঘটল, এই ঘটনার ভেতরে
একটি অসাধারণ বিষয় যেটি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে সেটি হচ্ছে যে এই যে রাজনৈতিক যে স্বার্থান্বেষী মহল যারা রয়েছে সেই সময়কার পাকিস্তানি এলিটসরা, অর্থাৎ পাকিস্তানের সবচেয়ে ধনী প্রভাবশালী মানুষরা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এই যে দুর্নীতিগ্রস্ত নির্মম আমলারা, যারা এভাবে মানুষের মৃত্যু দেখেও তাদের যে ইনসাফ, তাদের যে ন্যায় বিচার হবে, তাদের যে অত্যাচার করা হলো, এইভাবে যে তাদের নির্যাতন করে হত্যা করা হলো, তার যে বিচার করবেন তা না করে উল্টো তারা কি করছেন, এই লাশগুলোকে এই অন্ধকার গোরস্থানের ভিতরে তারা মারা যাওয়ার সাথে সাথে তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব দাফন করে ফেলে দেওয়ার চেষ্টা করছেন। সব কিছু ভুলে গিয়ে এই মানুষদের যে পরিবার পরিজন তাদের কি হলো, হ্যাঁ, তো এগুলো নিয়ে তারা তারা চেষ্টা করছেন কি যত তাড়াতাড়ি সম্ভব এদেরকে দাফন করে দেওয়া যায়, যত লাশ দাফন করে দেওয়া যায় ততই ভালো, ঠিক আছে। তো এভাবে তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এই শহীদদের আত্মত্যাগকে। এই বিষয়টি কিন্তু মুনীর চৌধুরী স্পষ্টভাবে তুলে ধরেছেন। আপনারা জেনে হয়তো অবাক হবেন, এই যে কবর নাটক রচনা করেছিলেন যে মুনীর চৌধুরী, সেই মুনীর চৌধুরী যখন 14ই ডিসেম্বর যখন তাকে এই তার বাসভবন থেকে যখন তাকে ধরে নিয়ে যাওয়া হয়, তারপর কিন্তু এই বুদ্ধিজীবীর আর কিন্তু কোনো সন্ধান মেলেনি। অর্থাৎ তার যে কবর বা তার যে দেহাবশেষ, কবর নাটক যিনি রচনা করলেন তার কবরটা আজ কোথায় রয়েছে, ঠিক আছে, সেটা কিন্তু জানা যায়নি। কিন্তু একজন প্রত্যক্ষদর্শী যিনি মুনীর চৌধুরীকে মিরপুর যে ফিজিক্যাল ট্রেনিং সেন্টার কলেজ রয়েছে সেই জায়গায় দেখেছিলেন, মিরপুর শারীরিক শিক্ষা কলেজে যে জায়গায় শেষবারের মতো দেখেছিলেন, তিনি বলেছিলেন যে পাক হানাদার বাহিনীর দোসররা আলবদররা এই মুনীর চৌধুরীকে হত্যা করে তার মাথায় রডের আঘাত করার মাধ্যমে, এবং সেই সময় যখন তার মাথায় প্রচণ্ড জোরে আঘাত করা হয়েছিল, তারপরে শেষ মুহূর্তে তিনি মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, কোনো হুকুমদাতা নেই, এটা বলে তিনি মৃত্যুবরণ করেছিলেন, এটা জানা যায়। কিন্তু তার যে লাশ বা তার যে কবরটা সেটা যে কোথায় রয়েছে, তার দেহকে যে কোথায়, এই হয়তো এই ঢাকা শহরের কোথাওই লুকিয়ে রয়েছে তার দেহ, কিন্তু সেটিকে কিন্তু আর খুঁজে পাওয়া যায়নি। তো এই নাটকটি, আশা করি যে আপনাদের এই নাটকের যে ঘটনাটি সেটা আপনাদের উদ্দীপ্ত করবে, আপনাদের সৎ মানুষ হিসাবে এবং ন্যায়পরায়ণ মানুষ হিসাবে গড়ে উঠতে সহায়তা করবে। এই যে শহীদরা যারা তাদের নিজ আত্মীয় স্বজনদের যাবতীয় যে সুবিধা তারা করে দিতে যে পারত, তারা তাদের মা এদের বা তাদের পরিবারের মানুষদের যে অর্থনৈতিকভাবে সচ্ছল হয়ে যে একটু সেবা করে যেতে পারতো, তারা কিন্তু এগুলো থেকে ব্যর্থ হয়েছে শুধুমাত্র এই বাংলা ভাষাকে রক্ষা করার জন্য, এই বাঙালি জাতীয়তা বোধের চেতনা থেকে, এবং শুধুমাত্র এই যে বাংলা ভাষাভাষী মানুষ আপনারা যারা রয়েছেন আপনাদের অধিকারকে সমুন্নত করার জন্য।